কালকে আমাদের ভারতীয় আপামর ক্রিকেট প্রেমীদের কাছে একটা খুবই বাজে দিন গেছে, কারণ আমাদের প্রিয় ভারত সাউথ আফ্রিকার কাছে ৭৬ রানে হেরে গেছে কালকে। তো এই ম্যাচটাকে নিয়ে ডিটেলসে আলোচনা করব, দেখবো এই ম্যাচটার টার্নিং পয়েন্ট কি কি ছিল, পজিটিভ আর নেগেটিভ সাইডই বা কি, কোথায় বা ভারত হারলো, সেই সব নিয়ে একটা ডিটেলস আলোচনা হবে। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। তোমরা যারা চ্যানেলে প্রথম এসেছো তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দ্য পয়েন্ট। দেখো, কালকে কিন্তু প্রথমেই সাউথ আফ্রিকা তারা কিন্তু টসে জেতে এবং টসে জিতে কিন্তু তারা প্রথমেই নিজেরাই ব্যাটিং করবে সেই সিদ্ধান্ত নেয়। অধিনায়ক সুরিয়া বলছিলেন যে তিনিও যদি টসে জিততেন তিনি প্রথমে ব্যাটিংই করতেন। অ্যাকচুয়ালি এই যে ম্যাচটা হয়েছে, ম্যাচটা খুব অপায়া স্টেডিয়ামে হয়েছে। এই স্টেডিয়ামটি গুজরাটের। যে ম্যাচই এই স্টেডিয়ামে খেলা হয়েছে ভারতের, একটা ম্যাচও কিন্তু ভালো যায়নি ভারতের জন্য। সেটা ২০২৩ ওয়ার্ল্ড কাপের ফাইনাল হোক কিংবা কালকের ম্যাচ। সুতরাং ইভেন এই ওয়ার্ল্ড কাপের ফাইনালও কিন্তু এই মাঠটাতেই অনুষ্ঠিত হবে গুজরাটে, তোমরা বুঝতেই পারছো। যাই হোক, এই ম্যাচটার কথা এলে প্রথমে সাউথ আফ্রিকা ব্যাট করতে যায় এবং পাওয়ার প্লের মধ্যেই কিন্তু ভারত যথেষ্ট চাপে ফেলে দিয়েছিল সাউথ আফ্রিকাকে। সাউথ আফ্রিকার পাওয়ার প্লেতে স্কোর ছিল ৪১ রানে ৩ উইকেট। ভারতের হয়ে দুটো উইকেট নিয়েছেন জসপ্রীত সিং বুমরাহ, তিনি নিয়েছেন কুইন্টন ডিকক আর রায়ান রিকেলটনের উইকেট। অপরদিকে আর্শদীপ সিং তিনি কিন্তু মার্করামকে তুলে নিয়েছিলেন। তারপর যেহেতু পাওয়ার প্লেতে এতগুলো উইকেট পড়ে গেছিল সাউথ আফ্রিকা, অটোমেটিকলি সেই চাপটা মিডিল অর্ডারের ওপর পড়ার কথা, কিন্তু সেটা হয়নি। তার মূল কারণ হচ্ছে দুজন ব্যাটার, একজন হচ্ছে ডেওয়াল্ড ব্রেভিস আর অপরজন হচ্ছে ডেভিড মিলার। এই দুজন প্লেয়ার ভাই দুর্দান্ত খেলেছে কালকে। ডেওয়াল্ড ব্রেভিস করেছে ২৯ বলে ৪৫ রান, তার ইনিংসে রয়েছে ৩টে ৪ আর ৩টে ৬। আর ডেভিড মিলার করেছে ৩৫ বলে ৬৩ রান, তার ইনিংসে রয়েছে ৭টা ৪ আর ৩টে ৬। বুঝতেই পারছো অসাধারণ ব্যাটিং পারফরমেন্স হয়েছে। এবং যখন ৭ থেকে ১৫ ওভারের ফেসটা কাটলো তখন স্কোরবোর্ডে দেখাচ্ছে যে তারা ১০৩ রান তুলেছে মাত্র ১ উইকেটের বিনিময়ে। এই ১ উইকেটটা কে নিয়েছে জানো? ১২ ওভার ২ বলে শিবম দুবে নিয়েছে, ডেওয়াল্ড ব্রেভিসকে তুলে নিয়েছিল। এবং তারপর থেকেই কিন্তু খানিকটা ব্যাটিং ধস শুরু হয়েছিল সাউথ আফ্রিকার ব্যাটিং লাইন আপে, সেটা বলা যায়। এবং তার ফলশ্রুতিও হয়। ১৬ থেকে ২০ ওভারের মধ্যে সাউথ আফ্রিকা কিন্তু মাত্র ৪৩ রান তোলে ৩ উইকেটের বিনিময়ে। যেখানে ভাবো ১০৩ রান ছিল ১ উইকেটে ৭ থেকে ১৫ ওভারে, সেখানে কিন্তু ১৬ থেকে ২০ ওভারে যেখানে আরো রানটা বাড়ার কথা, সেখানে কিন্তু থ্যাঙ্কস টু শিবম দুবে যে সেটা ২০০-র ওপরে যায়নি, ৪৩ রানে ৩ উইকেটে আটকে ছিল। যাই হোক, বরুণ চক্রবর্তীর স্পেলটাও কিন্তু এই দিন ভালো যায়নি। বরুণ চক্রবর্তীর কথায় যদি আসি, বরুণ কিন্তু ৪ ওভার বল করে ৪৭ রানের বিনিময়ে ১ উইকেট নিয়েছে। এবং এই একটা উইকেট হচ্ছে এই ম্যাচে যে দুর্দান্ত ব্যাটিং করেছে, মানে একার হাতে তাদের ব্যাটিং লাইন আপকে সামলে দিয়েছে সেই ডেভিড মিলারের উইকেট, সেটা নিয়েছিল ১৫ ওভার ৪ বলের মাথায়। যাই হোক, তারপরে ভারত ব্যাটিং করতে আসে, সেই একই প্রবলেম ভারতেরও হয়, ব্যাটিং কোল্যাপস টপ অর্ডারে। মানে ভারতের এখন এমন একটা সমস্যা শুরু হয়েছে যে কোনো না কোনো ওপেনার কিন্তু 0 রানে আউট হচ্ছেই। আজকে সেই দিনটা ছিল ঈশান কিষানের, সে 0 রানে আউট হয়ে যায়। ঈশান কিষানকে তুলে নেন মার্করাম। এরপরে অভিষেক শর্মা, তিলক ভার্মা প্রত্যেকেরই উইকেট কিন্তু পড়ে যায়। তিলক ভার্মার উইকেটটি নেন মার্কো জেনসেন, আর অভিষেক শর্মার উইকেটটি নিয়েছেন মার্কো জেনসেন। সুতরাং বুঝতেই পারছো যে পাওয়ার প্লেতে ভারতের ৩খানা উইকেট পড়ে গেছিল। এবং পাওয়ার প্লে শেষে ভারতের রান ছিল ৩১ রানে ৩ উইকেট। অভিষেক শর্মা এই দিন ঈশান কিষানের তুলনায় ভালো ব্যাটিং করেছেন, তবে ইম্প্যাক্টফুল ব্যাটিং হয়নি, কারণ ১২ বল খেলে তিনি মাত্র ১৫ রান করেছেন। তাকে যেখানে মনে হচ্ছিল ৩ ম্যাচে 0 করার পর তিনি ফর্মে ফিরছেন, কিন্তু রানটাকে তিনি বড় করতে পারলেন না বা ধৈর্য দেখাতে পারলেন না। এই ১২ বলে ১৫ রানের ইনিংসে তার ছিল ২টো ৪, একটা ৬। এরপরে যখন পাওয়ার প্লেতে ৩টে উইকেট কোনো দলের পড়ে যায়, সম্পূর্ণ কিন্তু প্রেসারটা এসে পড়ে মিডল অর্ডারের ওপর। এবং যেখানে সাউথ আফ্রিকান মিডল অর্ডারে ডেওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার
কিংবা ফিনিশিং এর ক্ষেত্রে কিছুটা ট্রিস্টান স্টাবস সামলে নিয়েছিল, ভারতের ক্ষেত্রে কিন্তু এটা কেউই সামলাতে পারেনি। সূর্যা কুমার যাদব ক্যাপ্টেন, সেও সামলাতে পারেনি। তিলক ভার্মা, সেও সামলাতে পারেনি। সূর্যা কুমার যাদব করেছেন 22 বলে 18 রান, মাত্র 2 চার রয়েছে তার ইনিংসে। তিলক ভার্মা তিনি করেছেন 2 বলে 1 রান। সূর্যা কুমার দেখো ইউএস এর বিরুদ্ধে ভালো রান পেয়েছিলেন, কিন্তু তারপর দিয়ে একটা ম্যাচেও তিনি কিন্তু ভালোভাবে খেলতে পারেননি। 30 রান 35 রান এরম করছেন, যে একটা ইম্প্যাক্টফুল রান 70 রান 80 রান সেটা কিন্তু তার ব্যাট থেকে আসছে না। আর আমরা জানি সূর্যকুমার কিন্তু চেজিং এ যখন চেস করছে তখন কিন্তু তার বিশাল রান আসে না ব্যাট থেকে ভাই। যখন প্রথম ব্যাটিং করছে টার্গেট দেওয়ার ব্যাপার তখন হয়তো আসছে, কিন্তু চেজের বেলায় তখন কিন্তু আসছে না। এবং এই চেজের কথাই যখনই বলবো ভাই তখনই কিন্তু একজনের কথাই মনে পড়ে, সেটা বিরাট কোহলি। সে না থাকলে কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপটা আমরা কখনোই জিততাম না। তার 70 রানের ইনিংসের কথা খুব মনে পড়ে। যাই হোক, ভারতের মিডিল অর্ডার কিন্তু সেই চাপ সামলাতে পারেনি, পরপর উইকেট পড়তে থাকে এবং 7 থেকে 15 ওভার ফেজের পর এমন একটা অবস্থা হয় যে ভারতের 88 রানে 8 উইকেট পড়ে যায়। মানে ভাবো, মানে যেখানে পাওয়ার প্লের স্কোর ছিল 31 রানে 3 উইকেট, সেখানে 15 ওভার পর সেই উইকেটের মাত্রা এসে দাঁড়ায় 8 উইকেট 88 রানের বিনিময়ে। মানে এই 7 থেকে 15 ওভারের ফেজে 57 রানের বিনিময়ে 5 উইকেট পড়েছে। যেখানে সাউথ আফ্রিকা এই 7 থেকে 15 ওভারের ফেজে 103 রানের বিনিময়ে একটা উইকেট হারিয়েছিল, ভারত তার হাফ রান করেছে, 57 রান করেছে, 5টা উইকেট চলে গেছে। এবং এই 5টা উইকেটের মধ্যে বড় বড় উইকেট রয়েছে। সেখানে রয়েছে ওয়াশিংটন সুন্দর, তার উইকেট, সূর্যা কুমার যাদব তার উইকেট, হার্দিক পান্ডিয়ার উইকেট, রিঙ্কু সিং এর উইকেট, আর্শদীপ সিং এর উইকেট। মানে বুঝতেই পারছো কি অবস্থা হয়েছিল। তারা কিন্তু যথেষ্ট তাদের বোলারদের ঠিকঠাক ইউজ করেছে। এমনকি কেশব মহারাজকে যখন আনলো, ভারতীয় ব্যাটিং লাইন আপে যদি তোমরা দেখো মাত্র দুজন ডানহাতি ব্যাটার, একজন সূর্যা আর একজন হচ্ছে হার্দিক পান্ডিয়া। এবং কেশব মহারাজকে তারা কিন্তু তার বোলিং স্পেলটাকে আটকে রেখেছিল। যখনই সূর্যা কুমার এলো তার সামনে কেশব মহারাজকে নিয়ে চলে এলো, যখনই হার্দিক পান্ডিয়া এলো তার সামনে কেশব মহারাজকে নিয়ে চলে এলো। আর দেখো তার রেজাল্টও তারা পেয়েছে। 14 ওভারে হার্দিক পান্ডিয়াকে তুলে নেন কেশব মহারাজ, 14.3 ওভারে রিঙ্কু সিংকে তিনি আবারও তুলে নেন, এবং 14.6 ওভার তখন আর্শদীপ সিংকে তুলে নেন। মানে এই যে 15 ওভারের যে স্পেলটা, এর মধ্যে কিন্তু পুরো ভারতের যে ব্যাটিং মেরুদণ্ড সেটাকেই ভেঙে দিয়েছে। 1 ওভারে যদি ভাই 3টে উইকেট চলে যায় তাহলে সেই ব্যাটিং লাইন আপের আর কিছু থাকে না, আর সেটাই হলো। তো তারপরেও শিবম দুবে, আজকে দেখো শিবম দুবে ব্যাট হাতে বল হাতে যথেষ্ট ইম্প্যাক্ট রেখেছে। ব্যাট হাতে দুবে করেছে 37 বলে 42 রান, তার মধ্যে রয়েছে একটা 4 3টে 6। আর বল হাতে যদি বলি শিবম দুবের, হ্যাঁ ইকোনমি রেটটা তোমরা বলতে পারো যে একটু বেশি ছিল, 16 ইকোনমি রেট ছিল, কিন্তু সে কিন্তু 2 ওভার বল করে 32 রানের বিনিময়ে একটা উইকেট নিয়েছে, এবং এই একটা উইকেট কিন্তু যথেষ্ট ইম্প্যাক্টফুল ছিল। সেটা কিন্তু ছিল ডেওয়াল্ট ব্রেভিসের উইকেট, কারণ তার আগে কিন্তু উইকেট পড়ছিল না, হাঁসফাঁস অবস্থা হয়ে গেছিল ডেওয়াল্ট ব্রেভিস আর মিলারের ব্যাটিং এ ভারতীয় বোলিং লাইন আপের। সো দুর্দান্ত না হলেও সে কিন্তু একটা পারফরমেন্সের তার একটা কন্টিনিউইটি আছে, যেটা বাকি ব্যাটারদের ক্ষেত্রে একদমই দেখা যাচ্ছে না। যাই হোক, এই শিবম দুবে শেষ অব্দি লড়াই চালিয়েছেন। এই 16 থেকে 20 ওভারের ফেসটায় ভারত কিন্তু 23 রানের বিনিময়ে 2 উইকেট হারিয়েছে। এই দুটো উইকেট হচ্ছে শিবম দুবের আর জসপ্রীত সিং বুমরার। যাই হোক, আজকের এই ম্যাচের যদি টার্নিং পয়েন্ট কিছু নিয়ে আমি কথা বলি, ফার্স্ট অফ অল তো টার্নিং পয়েন্ট দেখো, শিবম দুবে যে ফার্স্ট ইনিংসে আর কি শিবম দুবে যে উইকেটটা নিয়েছে ডেওয়াল্ট ব্রেভিসের, যার কথাটা বলছিলাম আমি, 12 ওভার 2 বলে, সেই উইকেটটা কিন্তু একটা টার্নিং উইকেট ছিল। কারণ তারপরে কিন্তু তারা 3টে উইকেট হারায় সাউথ আফ্রিকা। সুতরাং এই উইকেটটা টার্নিং উইকেট ছিল। সেকেন্ডলি টার্নিং পয়েন্ট যদি বলি, ভারতীয় ব্যাটিং লাইন আপের যে পাওয়ার প্লেটা সেটা একদমই ভালো যায়নি। একে তো বেশি রান তুলতে হবে, সেকেন্ডলি কেউ না কেউ প্রতিদিন 0 রানে আউট হচ্ছে। আজকে পাওয়ার প্লেতে ভারতীয় ব্যাটিং এ 31 রানের বিনিময়ে 3 উইকেট হারিয়ে ফেলে। মানে বুঝতেই পারছো যা তা অবস্থা হয়ে গেছিল। সেখানেই অর্ধেক, যেখানে পাওয়ার প্লেটাই ভালো করে ইউটিলাইজ করা দরকার, সেখানেই 3টে উইকেট পড়ে গেছে, মাত্র 31 রান। মানে ওখানেই ম্যাচ শেষ এক প্রকার বলা যায়। থার্ড যদি বলো টার্নিং পয়েন্ট,
তাহলে দেখো এই যে 14 ওভারের 1 বলে হার্দিক পান্ডিয়া চলে যাওয়া, 14 ওভার 3 বলে রিঙ্কু সিং এর চলে যাওয়া, 14 ওভারের 6 বলে আর্শদীপ সিং এর চলে যাওয়া, এই যে পরপর 3টে উইকেট একটা ওভারে চলে যাওয়া, এটা কিন্তু একটা টার্নিং পয়েন্ট। আর আরেকটা ব্যাপার যদি তোমাদের বলি, যে যেটা কিন্তু খুবই এই ম্যাচে ইম্প্যাক্ট ক্রিয়েট করেছিল, তো সেটা হচ্ছে এই ডেভাল্ড ব্রেভিস আর এই ডেভিড মিলার আর ক্রিস্টান স্টাবস, এই 3জন সাউথ আফ্রিকান ব্যাটারের ব্যাটিং, যেখানে ভারতীয় ব্যাটিং লাইন আপে শিবম দুবে ছাড়া কেউ মাথা তুলে এক প্রকার দাঁড়াতেই পারেনি বলা যায়। সেখানে ডেওয়াল্ড ব্রেভিস 29 বলে 45 রান, ডেভিড মিলার 35 বলে 63 রান, ক্রিস্টান স্টাবস 24 বলে 44 রান করে গেছেন। সুতরাং বুঝতেই পারছো যে পিচে কিছু ধামারামা ছিল না, ধামারামা কিন্তু আমাদের ব্যাটিং লাইন আপে এত স্টার স্টার্টেড ব্যাটিং লাইন আপ নিয়েই কিন্তু সমস্যাটা হয়ে গেছে। কারণ এদের স্টার ডাম তো আছে, কিন্তু এদের ফর্মের কন্টিনিউটি নেই, সমস্যাটা এটাই। এবার যদি পজিটিভ আর নেগেটিভ সাইডে আসি, দেখো পজিটিভ সাইড বলতে শিবম দুবের ব্যাটিং বা অলরাউন্ডিং পারফরমেন্স বলতে পারো। প্রতি ম্যাচে অনেকে বলছে ইকোনমি তো বেশি দিচ্ছে, আরে ভাই ইকোনমি যারা কম দিচ্ছে বুমরা বাদে বাকি কে কি করছে? কেউ কিচ্ছু করছে না ভাই। সুতরাং শিবম দুবের অলরাউন্ডিং ব্যাটিং, এটা আমার মনে হয়েছে একটা পজিটিভ সাইড। আর নেগেটিভ সাইড যদি বলি, অনেক কিছু নেগেটিভ সাইড আছে। ফার্স্ট অফ অল তো স্পিন খেলতে দুর্বলতা। একটা সময় ছিল ভারতীয় ব্যাটাররা স্পিন দেখলেই দুর্দান্ত খেলতো, তারা পেস খেলতে পারতো না। এখন হয়ে গেছে পেস খেলতে পারে, স্পিন খেলতে পারে না। আসলে না, কি বলতো ভাই, মানে ক্রিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা ভাবে স্পিনকে ছক্কা মারবো, কেউ একটু ক্রিজ থেকে এগিয়ে আসা, ফুটওয়ার্ক, এইগুলো জিনিসটাই এদের মধ্যে নেই। এবং যেহেতু নেই, সেহেতু তারা স্পিনে আউট হয়, স্পিনটাকে ব্রেক হতে দেয় তারা। আর সেকেন্ডলি যদি একটা ব্যাপার বলি, তাদের ফিল্ডিং যাচ্ছে তাই হচ্ছে। ইভেন ক্যাপ্টেন সূর্যাকে দেখলাম, যেখানে বোলাররা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারছিল না মিডিল ওভারে, যেই ফেসটায় 103 রানের বিনিময়ে 1 উইকেট পড়েছে সাউথ আফ্রিকার, সেই ফেসটায় বোলারদের হেল্প করার দরকার ছিল, পুরো ফিল্ডারদের, ইভেন ক্যাপ্টেনেরও। সেখানে ক্যাপ্টেন এমন ভাবে মানে বল আটকানোর জায়গায় তার পায়ের তলা দিয়ে বল বেরিয়ে যাচ্ছে, ক্যাপ্টেন আটকাতে পারছে না। কি ব্যাপার আমি বুঝতে পারি না। এর থেকে তো ভাই বিরাটকে খেলিয়ে দেওয়া ভালো। দেখো মানে তোমরা বলবে তুমি বিরাট ফ্যান, এ ফ্যান, আমি কারোরই ফ্যান নই ভাই, আমি ক্রিকেটের ফ্যান। এইটুকু তোমাদের বলি, আমার মনে হয় এই 36-37 বছর বয়সী ভদ্রলোককে যদি এখনো খেলানো হয় না, এর থেকে বেশি ইম্প্যাক্ট সে দিয়ে দেবে, অন্তত ফিল্ডিং এ সে দিয়ে দেবে। কিন্তু এদের ক্ষেত্রে সেই জিনিসটাই দেখা যাচ্ছে না। আর আরেকটা, ক্যাচও মিস হচ্ছে প্রচুর, দুম দাম ক্যাচ ফেলে দিচ্ছে প্রতি ম্যাচে। টি-20 ওয়ার্ল্ড কাপের দেখছি, মানে এত ক্যাচ মিস। ভেবেছিলাম হয়তো যে না, ইউএসএ ম্যাচে ফেলছে, হয়তো পরের ম্যাচে ফেলবে না, এই ম্যাচে ফেলছে তো পরের ম্যাচে ফেলবে না, এরম করে। দেখো ভারতীয় ক্রিকেট ফ্যান ভাবি সবসময় যে ভালো করবে, নিশ্চয়ই শুধরে নেবে, কিন্তু এদের কিন্তু এই জিনিসটাই ঠিক হয়নি, এবং সেটা চলছে, এটার কন্টিনিউটি হয়ে যাচ্ছে, এটাই খারাপ লাগে। যাই হোক, আশা করি ভারত শুধরে নেবে, এবং সেমিফাইনালের যে বাকি দুটো ম্যাচ বাকি আছে, একটা হচ্ছে তোমার 26 তারিখ এগেনস্ট জিম্বাবুয়ে, আরেকটা হচ্ছে 1 মার্চ এগেনস্ট ওয়েস্ট ইন্ডিজ। এই দুটো ম্যাচ ভারত জিতবে এবং নেক্সট রাউন্ডেও ভারত যাবে। এবং সর্বোপরি গুজরাটের স্টেডিয়ামে, যেটা নরেন্দ্র মোদী স্টেডিয়াম, সেখানে কিন্তু ফাইনালে আমরা ভারতকে দেখতে পাবো, এবং পরপর দুটো কনজিকিউটিভ টি-20 ওয়ার্ল্ড কাপ তুলে নেবে। তো চলো, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।